মেঘা, শুনছিস? আলিফ ভাইয়া বিয়ে করে নতুন বউ ঘরে তুলে এনেছে। পেছন থেকে আয়শা কথাটি কর্ণপাত হতেই হাত থেকে কাঁচের গ্লাসটা ফুলরে পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে রইল পাথরের ন্যায়। আয়শা ধাক্কাতে হুঁশ ফিরল মেঘার। হুঁশ ফিরতেই এক দৌড়। পিছন থেকে আয়শা ডেকে বলল, মেঘা, এভাবে কোথায় যাচ্ছিস? ভাত চুলায় বসিয়ে চাচি জানলে তোকে আজ আস্ত রাখবে না। মেঘা কোনো কথা না শুনেই হন্য হয়ে দৌড়াতে লাগলো। সিঁড়ি ডেঙ্গিয়ে গেট পেরিয়ে মাঝ রাস্তায় আসতেই কারো সাথে ধাক্কা লাগলো। মেঘা চোখ তুলে তাকিয়ে দেখলো সেটা আর কেউ না, আলিফ। আলিফ মেঘাকে দেখে ভ্রু কুঁচকে ফেলল। তারপর ভারী কণ্ঠে বলে উঠল, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস মেঘা? মেঘা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি এইসব কি শুনছি আলিফ ভাই? আলিফ, কি শুনছিস? মেঘা, তুমি নাকি বিয়ে করেছ? আলিফ বিরক্ত কণ্ঠে বলল, হ্যাঁ, ঠিকই শুনছিস। আর কোনো প্রশ্ন আছে? এবার রাস্তা থেকে সরে দাঁড়া। আলিফের এমন স্বাভাবিক সংকোচহীনভাবে কথাটা বলা দেখে মেঘা ভীষণ অবাক হলো। সাথে রাস্তার স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। আলিফ মেঘার পাশ কেটে চলে যেতে নিল। মেঘা কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আমার সাথে তাহলে এমন করলে কেন আলিফ ভাই? কেন স্বপ্ন দেখালে? আমার কি অপরাধ ছিল বলতে পারবে? আলিফ বিরক্ত সুরে বলল, ও কাম অন মেঘা, এখনকার জেনারেশনও এটা অহরহ ঘটেছে। জাস্ট ফান, সেটা তুই সিরিয়াসলি নিয়েছিস? আর দেখ, তোকে আমি কখনো ভালোবাসিনি। এইসব ভুলে যা, আর তিশার সাথে তোর যায় না, বুঝেছিস? এটুকু বলতেই মেঘা রেগে বলে উঠল, ব্যাস বুঝেছি। তাহলে শোনেন মিস্টার আলিফ, আপনার কাছে যেটা জাস্ট ফান সেটা আমার কাছে অনেক কিছু। আপনি মানুষের আবেগ নিয়ে খেলেন এবং খেলতে পছন্দ করেন। মানুষকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে মানুষের সাথে প্রতারণা করেন। এতটা সেলফিশ কী করে হতে পারলেন আপনি? ভালো থাকবেন। এই বলে মেঘা দৌড়ে সেখান থেকে চলে গেল। আলিফ মেঘার কথা শুনে তৈছিল্য হেসে জায়গায় প্রস্থান করলেন। মেঘা হাঁটতে হাঁটতে বাড়ির কাছে আসতেই মনের ভিতরে ভয় ঢুকে গেল। কেননা চুলায় ভাত বসিয়ে দিয়ে এসেছে। চাচির মুখে শুনল আজ নাকি বাসায় মেহমান আসবে। তাই আজকের রান্নার দায়িত্ব মেঘার কাঁধেই পড়েছে। সেজন্য আজ কলেজে যাওয়া হয়নি। মেঘার বাবা মা কেউ বেঁচে নেই। এক সড়ক দুর্ঘটনায় তার বাবা মা মারা যায়। মেঘারা দুই বোন। বোনদের মধ্যে মেঘা বড়। মেঘার ছোট বোন মাটি স্কুলে পড়ে ক্লাস 10-এ। মা বাবা মারা যাওয়ার পর মেঘা আর মেঘার ছোট বোনের দায়িত্ব নেন। সেই থেকে চাচা চাচির সঙ্গে থাকে মেঘা, অবহেলায় অযত্নে। এই সব ভাবতে ভাবতে গেট পেরিয়ে উঠানে আসতেই মেঘার চাচি রাহিমা বেগম কর্কশ গলার কণ্ঠস্বর শুনতে পায়। রাহিমা বেগম, কোথায় গিয়েছিলি? মেঘা ভয়ে ভয়ে বলল, আসলে মাটি এখনও আসছে না, তাই একটু এগিয়ে গিয়ে দেখলাম আসছে কি না। রাহিমা বেগম ঝাড়ি মেরে বলে উঠল, চুলায় ভাত বসিয়ে নাটক করতে গিয়েছিলি? এই বলে চুলের মুঠি ধরে টানতে টানতে রান্নাঘরের দিকে নিয়ে যেতে লাগলো। আর বলতে লাগলো, আজকে এই পোড়া ভাত তোকে খাওয়াবো। মেঘার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে আর ঠোঁট কামড়ে সব ব্যথা হজম করছে। উপর থেকে মেঘার চাচা ছুটে এলো। ছুটে এসে রাহিমা বেগমের হাত থেকে মেঘাকে ছাড়িয়ে নিয়ে বলে উঠল, ওকে মারছো কেন রাহিমা? কি করছো এইসব তুমি? রাহিমা বেগম, মারবো না তো আদর করব? তোমার আদরের ভাগ্নে ভাত পুড়িয়ে ফেলেছে। বলেছিলাম ওদের লেখাপড়া করতে দিও না। খাচ্ছে দাচ্ছে কাপড় চোপড় সব কিছু আমাদের দিতে হচ্ছে। তবে কাজের বেলায় এত ঠন ঠন কেন? আনোয়ার হোসেন, বাদ দাও তো আজকে এইসব। প্রতিদিন আর তোমার চেঁচামেচি ভালো লাগে না। আজকে বড় ভাইজান আসবে শহর থেকে। তাদের জন্য ঘরদুয়ার পরিষ্কার করে রাখো। রাহিমা বেগম বলে উঠল, ভাই ভাবির সাথে কে কে আসছে গো? আনোয়ার হোসেন, ভাইজান ভাবি, তাদের বড় ছেলে মেহমিদ আর ছোট ছেলে মাহিদ। রাহিমা বেগম, আচ্ছা, এতদিনে নিশ্চয় ওরা অনেক বড় হয়ে গেছে। মেহমিদের ছবি দেখেছিলাম আয়শার ফোনে। কি সুন্দর হয়েছে, একদম ভাবির মতো। এদিকে মেঘা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনছিল। তার মানে আজকে তাদের বড় জেঠা আসছে। কখনো দেখেনি মেঘা। শুনেছি চাকরির সুবাদে ট্রান্সফার হয়ে সেখান থাকতে হয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভাবছিল মেঘা।
চাচির ঝাড়িতে আবারও ধ্যান কাটল মেঘার। রাহিমা বেগম, এখানে থামবার মতো দাঁড়িয়ে আসিস কেন? যা গিয়ে ভাত বসা, আবার 4টে রুম পরিষ্কার করে রাখবি। আর শোনো, মেহমান আসতে আসতে সন্ধ্যা নামবে, ভুলেও ঘর থেকে বাইরে আসবি না। মেঘা মাথা নাড়িয়ে সেখান থেকে চলে গেল। তারপর মেঘা সবগুলো কাজ শেষ করে ঘরে গেল। গিয়ে দেখলো মাটি সবেমাত্র স্কুল থেকে এসে গোসল শেষ করে পড়তে বসলো। মেঘাকে দেখে মাটি গিয়ে জড়িয়ে ধরলো। মাটি, জানিস আপু আজ কি হয়েছে স্কুলে? মেঘা, পরে শুনবো, এখন গোসল করব স্যার। আর শোন, একটু পর সন্ধ্যা নামবে, ঘর থেকে বের হবি না আমার অনুমতি ছাড়া। মাটি, ও মা, কেন? আজকে ঘরে বসে অন্বেষণ করব। মেঘা, ফাজলামি স্যার। আর আমার কথা শোন, মাইর না খেতে চাইলে আজকে বড় জেঠু আসবে বুঝেছিস, সেই জন্য বাইরে যেতে মানা। মাটি, আচ্ছা এই কাহিনী, এই জন্যই তো আয়শা এত সাজুগুজু করছে। কিন্তু সাসের কথা কে মানে? তুমি ভয় পাও বলে, দেখো আমি কি করি। মেঘা রেগে বলে উঠল, দেখ মাটি, দুষ্টামি করবি না, ওদের সামনে যাবি না ব্যাস, কথা দে আমায়। মাটি, আচ্ছা যাব না, কিন্তু আমি দেখে নেব। মেঘা মুচকি হেসে গোসল করতে চলে গেল। সন্ধ্যা নামতেই একটা কালো রঙের গাড়ি এসে পুরনো জমিদার আমলের বাড়ির সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে একজন ভদ্রলোক আর ভদ্র মহিলা নামলেন। একটু পর শার্টের হাতা গুটিয়ে একজন সুদর্শন পুরুষ নামলো। রহিমা বেগম তাদের সদরে গ্রহণ করলেন। রহিমা বেগম বললেন, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম এতক্ষণ, এসো ভিতরে এসো। আনোয়ার হোসেন বললেন, এটাই আমাদের মেহমিদ। বাহ, ভীষণ লম্বা আর হ্যান্ডসাম হয়েছে তো। মেহমিদ বাড়ির চারপাশটা ভালো মতো দেখে বলল, জানো চাচ্ছু, এই বাড়িটা আর তোমাদের কত মিস করছি। তখনই আয়শা দৌড়ে এসে মেহমিদকে জড়িয়ে ধরে নিল। মেহমিদ সরে যায়। মেহমিদ বলল, আয়শা, আমার লাগেজটা নিয়ে উপরে আয়। এই বলে হন হন করে উপরে চলে গেল। এদিকে আয়শার মুখ ভার করে দাঁড়িয়ে রইল। রাহিমা বেগম বললেন, মাহিদ আসলো না ভাবি? মিসেস সাহেলা বেগম বললেন, মাহিদের তো খালি বাদরামি, বন্ধুদের নিয়ে ট্যুরে গেছে, কাল সকালে চলে আসবে। রাহিমা বেগম, ও আচ্ছা। সন্ধ্যা কেটে আস্তে আস্তে পুরো গ্রাম আঁধারে ঘনিয়ে এলো। রাতে সবাই উঠানে বসে গল্প গুজব করছে। তখনই উপরে ঘর থেকে জোরে জোরে পড়ার আওয়াজ শোনা গেল। মেহমেদ কপাল কুঁচকে উপরে তাকালো। শায়লা বেগম বলল, কে পড়ছে ওভাবে? বাসায় আর কেউ আছে নাকি? রাহিমা বেগম বেশ বিরক্ত হলো। কোনো রকম ঠোঁট হাসি এনে বলে উঠল, আয়শা পড়ছে হয়তো, দাঁড়ান দেখে আসছে। এই বলে উপরে চলে গেল। মেঘা বইয়ের দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে ভাবছে, আলিফ কিভাবে তার সাথে এত বড় প্রতারণা করলো। তিশা মেয়েটার সাথে নাকি আমার যায় না। একদিন এমনভাবে নিজেকে পরিবর্তন করব যা দেখে আলিফ একদিন ভীষণভাবে আফসোস করবে। সেদিন শত খুঁজেও মেঘাকে আর পাবে না। এই সব ভাবতে ভাবতে ধ্যান কাটল মাটির জোরে জোরে পড়ায়। মেঘা ভ্রু কুঁচকে বলে উঠল, কি শুরু করছিস মাটি? আমি না তোকে বারণ করেছি কোনো রকম ঝামেলা করবি না? কেন শুনছিস না আমার কথা বল তো? মাটি বলে উঠল, রাখো তোমার কথা, অযথা আমাদের ঘরে বন্দি করে রেখেছে। দুইটা জলজ্যান্ত মানুষকে কয়দিন লুকিয়ে রাখবে? এটাও সম্ভব এক বাড়িতে একই ছাদের তলায়? মেঘা, সেটা পরেরটা পরে দেখা যাবে, এবার চুপ কর, নয়তো আজ খাবার পাবো না। এমনিতেই আমার মন আজকে ভালো নেই, আর কোনো ঝামেলা করিস না। মাটি, পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে আজ খাবার পাবো না। ঘর থেকে বের হতে না পারলে খাবো কী করে? আর আমি জানি তোমার মন কেন ভালো না। আলিফ ভাইয়ের বিয়ে হয়ে গেছে শুনেছি। ওর বোন তো আজকে আমাকে ঠেস দিয়ে কথা বলল। আমি তোমাকে আগেই বলেছিলাম এই আলিফ ভাইয়া ক্যারেক্টারলেস। শোনোনি তো আমার কথা? মেঘা, থামবি তুই? মেঘার কথা শেষ না হতেই ধাম করে দরজা খুলে ভেতরে রাহিমা বেগম প্রবেশ করলেন। কপট রাগ দেখিয়ে বললেন, এই যে মেয়ে, তুমি তো পড়তে পড়তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাচ্ছ। পেটে খাবার না গেলে গলা বের হবে না তখন। মাটি মুখ ভেকসি কেটে বলে উঠল,
এই আরিফা জামান মাটি আপনাকে ভয় পায় না চাচি, নিচে গিয়ে বড় জেঠাকে বলে দেব আপনি আমাদের অত্যাচার করছেন। রাহিমা বেগম তৈছিল্য হেসে বলল, জীবনে বড় জেঠা কে চোখে দেখছিস? তোর বাপকে ফুসলিয়ে ফুসলিয়ে পালিয়ে বিয়ে করেছে, তবে থেকেই এই বাড়ির দরজা তোদের জন্য বন্ধ ছিল। সেই দুঃখে তোদের বড় জেঠা তোর বাপের সাথে কথা বলেনি, চাকরির সুবাদে চলে গেছে শহরে। তারপর তো তোদের কোনো খোঁজ খবরই নেয়নি। আর তোর মেজো জেঠা, যার ওপর পড়ে পড়ে খাচ্ছিস, একটু একটু খোঁজ খবর রাখত বিদায় তোদের বাপ মা মরার খবর শুনে দয়া করে আশ্রয় দিয়েছে। এখন তেরিং বেরিং করবি আর আশ্রয় হারাবি। মাটি ইস বললেই হলো। এখানে আমার বাবা এবং বড় জেঠার সম্পত্তি ভাগ আছে, সেই হিসাবে আমাদের বাবার সম্পত্তি আমাদের দুই বোনের হক। রহিমা বেগম এটুকু শুনেই রেগে গর্জন করে উঠলেন, কি বললি মেয়ে? যত বড় মুখ নয় তত বড় কথা। এটুকুনি মেয়ে হয়ে সম্পত্তির ভাগ চাচ্ছিস? মেরে তক্তা বানিয়ে ফেলবো। এই বলে রহিমা বেগম তেড়ে গেলেন। মাটি আপুরে বাঁচা বলে মেঘার পিছনে গিয়ে লুকালো। মেঘা দু হাত ডাল বানিয়ে দাঁড়ালো আর বলতে লাগলো, চাচি ও ছোট মানুষ, ওকে মারবেন না, আমি ওকে বকে দিব। ও আর এইসব কখনো বলবে না। এবারের মতো ওকে ছেড়ে দিন। রহিমা বেগম আজ বাসায় মেহমান আছে বলে পার পেলি, আর যদি ছোট মুখে বড় কথা বলতে শুনেছি তবে এই বাড়ি থেকে বের করে দেব। এই বলে রহিমা বেগম চলে গেলেন। রাহিমা বেগম চলে যেতেই মাটি রাগ করে চেয়ারে বসলো। মেঘা মাটিকে পড়তে বসো বলে বেলকুনিতে গিয়ে দাঁড়ালো। বেলকুনিতে দাঁড়াতেই উঠোনে নজর গেল মেহমিদের দিকে। কালো টি শার্ট পরা, কপালে চিন্তার ভাঁজ নিয়ে ল্যাপটপে কী যেন করছে, আর একটু পর পর চায়ে চুমুক দিচ্ছে। এদিকে মেহমিদ উপরে বেলকনির দিকে তাকাতেই খোলা চুলে সাধারণ একটা শাড়ি পরিহিতা মেয়েকে দেখতে পেল। কিন্তু মুখ স্পষ্ট দেখার আগে মেয়েটি বেলকনি থেকে দৌড়ে ঘরে চলে গেল। সাথে সাথে মেহমিদের কপালে চিন্তার ভাঁজ পড়ল, তবে কি আর কেউ আছে এই বাসায়? মেঘা কোনো রকম দৌড়ে গিয়ে হাঁফ ছেড়ে বাঁচল। কে বলল তাকে বেলকনিতে গিয়ে দাঁড়াতে? ওটা মেহমিদ নাকি মাহিদ বুঝতে পারল না, আর এত কিছু তার বোঝার দরকারও নেই। এই ভেবে মাটিকে ডেকে দরজায় খিল এঁটে মাটিকে ঘুমাতে বলে মেঘা শুয়ে পড়ল। নিচে সবাই খেয়ে দিয়ে যে যার মতো ঘরে চলে গেল। মেহমিদ খাবার টেবিলে বসে বারবার উপরে তাকাতে দেখে আয়শা বলল, কিছু লাগবে মেহমিদ ভাই? মেহমিদ না মাথা নেড়ে ঘরে চলে গেল। মাঝরাতে মাটির ঝাঁকুনিতে মেঘার ঘুম কেটে গেল। বিরক্ত হয়ে বলল, কিছু বলবি আরু? মাটি নাক ছিটকে বলে উঠল, আরও বলবা না তো? আমার একটা সুন্দর নাম আছে, আরিফা জামান মাটি। মেঘা কপাল কুঁচকে বলে উঠল, মাঝরাতে তোর নাম শোনার জন্য ডেকেছিস? মাটি জানোই তো আপু, আমি সব সহ্য করতে পারলেও খিদা সহ্য করতে পারি না। আমার খিদায় ঘুম আসছে না আপু। সাথে সাথে মাটি ধর ফরিয়ে উঠে বসলো। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বলে উঠল, আমায় আগে বলবি না? আচ্ছা তুই একটু বস, আমি গিয়ে খাবার নিয়ে আসছি। মাটি আপু আলোটা জ্বালাই। মেঘা একদমই না, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি মোমবাতি জ্বালিয়ে নিচ থেকে খাবার নিয়ে আসছি, তুই ততক্ষণে চার্জার লাইট জ্বালিয়ে বসে থাক। মাটি ঠিক আছে আপু, তুমি সাবধানে যেও, দেখো বাতাসে যেন মোমবাতিটা না নিভে। তুমি তো আবার অন্ধকারে ভয় পাও। মেঘা মুচকি হেসে শাড়ি ঠিক করে মোমবাতি হাতে নিয়ে নিচে চলে গেল। পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নামার সময় আশপাশটা ভালো মতো দেখে নিল মেঘা। বাতাসে খোপা করা চুলগুলো খুলে পিঠে ছড়িয়ে কোমরে পড়ল। আজ পর্যন্ত মেঘার খোলা চুল দেখেনি আলিফ। সব সময় মেঘা মাথায় ওড়না দিয়ে থাকতো, কখনো হাত ধরতে আসলে লজ্জায় দৌড়ে পালাতো। তাই হয়তো আলিফ তাকে খ্যাত ভেবে দূরে সরিয়ে দিল। এইসব ভেবে টেবিলে মোমবাতি রেখে চুলগুলো খোপা করে বেঁধে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে খাবার বের করে একটা প্লেটে সাজিয়ে টেবিলে রেখে হাতে মোমবাতি উঠাতেই লবণ আনেনি ভেবে আবারও রান্নাঘরে চলে গেল। তাড়াতাড়ি করে লবণ হাতে ফিরে এসে মোমবাতি আর প্লেট নিয়ে ঘুরতেই কারো বুকের সাথে ধাম করে বাড়ি লাগলো।
আচমকা এমন হওয়াতে মেঘার গলা শুকিয়ে গেল। ফট করে উপরে তাকাতেই এত কাছাকাছি মেহমিদকে দেখে মেঘার চোখ বড় বড় হয়ে গেল। এদিকে মেহমিদ ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল। রান্নাঘরের দিকে আওয়াজ শুনেই দেখতে এলো। এসে সন্ধ্যার সেই মেয়েটি দেখে থমকে গেল। মেঘা এক মুহূর্ত দেরি না করে দৌড় দিল। আর মেহমিদ মেঘার যাওয়ার পানে তাকিয়ে রইল। একটু পর মেহমিদের ধ্যান কাটল, মনে মনে বলতে লাগলো, যত দূরে যাও পাখি, দেখা হবে ফের। পালিয়ে বেড়াবে আর কয়দিন। সকাল হতেই দরজা তীব্র করাঘাতে ঘুম ভাঙল মেঘা। চোখ মুখ কুঁচকে বলে উঠল, কে কে খুলছি দরজা, দাঁড়াও। দরজার ওপাশ থেকে আয়শা বলে উঠল, তাড়াতাড়ি ওঠ মেঘা, আজ তোকে আম্মু মেরেই ফেলবে। সাথে সাথে মেঘার চোখে ঘুম উধাও হয়ে গেল। দ্রুত গতিতে ছুটে গিয়ে দরজা খুলল। মেঘা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি হয়েছে আয়শা? আমি কখন কি করলাম? আয়শা বলে উঠল, আম্মু বারণ করেছিল না ওদের সাথে না দেখা করতে? মেহমিদ ভাই দেখলো কিভাবে তোকে? এখন সকাল হতে জেঠা জেঠি আর মেহমিদ ভাইয়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হলো মায়ের। মেঘার কাল রাতের কথা মনে পড়তেই চোখ বড় বড় করে ফেলল। আর মনে মনে ভাবতে লাগলো, ওহ, ওটা তাহলে মেহমিদ ভাই ছিল। শুনেছি উনার পড়াশোনা শেষ। আর কিছু ভাবার আগে আয়শা মেঘাকে ধাক্কা মারল। আচমকাই ধাক্কার মেঘার হুঁশ আসলে আয়শা বলে উঠল, কি জিজ্ঞেস করছি তোকে? মেঘা খানিকটা বিরক্ত সুরে বলে উঠল, একই বাড়িতে একই ছাদের তলায় লুকিয়ে থাকা আদৌ সম্ভব? সেটা আজ না হোক কাল সামনে আসবেই। জানি না চাচির মাথায় কি ভূত চাপলো, কি আমাদের অপরাধ যে আমাদের সাথে এমন করছে। আয়শা ভ্রু কুঁচকে বলে উঠল, বুঝেছি মেঘা, তুই আজকাল বেশি বার বেড়ে গেছিস। ভাগ্যিস সামনে এখন মা নেই, তাহলে তোকে এখন আস্ত রাখতো না। আর চিন্তা করিস না, সামনের সপ্তাহ আমার বড় বোন বাসায় আসছে। যখন আগের মতো থাকবি তখন সব নীতি কথা তোর বের হয়ে যাবে। আর শোন, তোদের নিচে ডাকছে, মাটিকে জাগিয়ে নিয়ে নিচে চলে আয়। এই বলে আয়শা চলে গেল। আয়শা চলে যেতেই মেঘা বিছানায় ধপ করে বসলো। এখন ফ্রেশ হয়ে নিচে যেতে হবে। এখন আর লুকিয়ে চোরের মতো থাকতে হবে না ভেবে মেঘার বড় একটা নিঃশ্বাস ছাড়ল। ঘুমন্ত মাটির মুখের দিকে তাকিয়ে বেশ মায়া হলো মেঘার। খুব ছোট থাকতে বাবা মাকে হারিয়ে মেয়েটা বড় হয়েও ছোটদের মতো আচরণ করে। মাটি কারো বকাঝকা সহ্য করতে পারে না। কেউ বকাঝকা করলে তার সাথে জীবনেও কথা বলবে না। এইসব ভেবে মাটিকে ঝাঁকিয়ে ডাকতে লাগলো মেঘা, আরু, এই আরু, ওঠ, উঠে ফ্রেশ হয়ে নিচে যেতে হবে। মাটি ঘুমন্ত কণ্ঠে বলে উঠল, উফ আফু, আমি আর একটু ঘুমাবো। বিরক্ত করো না তো, আর নিচে যাওয়া মানা। মেঘা এবার বিরক্ত হয়ে বলে উঠল, এই মাটি, ওর তো নিচে জেঠা জেঠি ডাকছে, চল তাড়াতাড়ি। সাথে সাথে মাটি ধরফরিয়ে উঠে বসলো আর বলতে লাগলো, সত্যি আমরা নিচে যাব? ওদের সাথে দেখা করব, চলো চলো। এই বলে মাটি দৌড় দিয়ে ওয়াশরুমে চলে গেল। মেঘা ড্রয়ার থেকে ভালো একটা 3 পিস খুঁজে নিল পরার জন্য। শাড়ি পরে তো আর শাড়ি পরে তো আর যাওয়া যাবে না। মাটি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেস চেঞ্জ করে নিল। সেই ফাঁকে মেঘা ফ্রেশ হতে গেল। এদিকে উঠানে বসে রহিমা বেগম সবজি কাটছে। মেহমিদের মা সাহেলা বেগম মেহমিদের বাবা মোশাররফ হোসেনকে চা দিচ্ছে। সাহেলা বেগম রাহিমার উদ্দেশ্য করে বলে উঠল, এই বাড়িতে দুটো মেয়ে আছে, তারা আর কেউ না, আমাদেরই আপনজন, অথচ আমরাই জানি না। আমাদেরকে বললে না কেন রাহিমা? রাহিমা বেগম মনে মনে ভীষণ বিরক্ত আর বলতে লাগলো, এই হতচ্ছাড়া কখন যে এদের সামনে আসলো কে জানে। এখন আমার 101টা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। রাহিমা বেগম আমতো আমতো করে বলে উঠল, ইয়ে মানে ভাবি, কিভাবে তোমাদের বলবো ভেবে পাইনি। ওদের কথা শুনে তোমরা কি রিয়েক্ট করবে বুঝতে পারিনি। আর ভাইজান তো শাহিনের প্রতি খুব রেগেছিল, ওদের মানবে কিনা সেটাও মনে ভয় ছিল, তাই ওদের কথা তোমাদের বলা হয়নি। মেহমিদের বাবা মোশাররফ হোসেন বললেন, এটা তুমি কি বললে রাহিমা? আমাদের তো তুমি চেনো। এক সময় অন্যায় করলেও করেছে, সেই হিসাবে ওকে আমি কবেই ক্ষমা করে দিয়েছি। কিন্তু আফসোস, ওর মরার খবর শুনে আসতে পারিনি, কেননা তখন আমি
কেননা তখন আমি বিজনেস এর কাজে দেশের বাইরে ছিলাম। কিন্তু ওর যে 2টা মেয়ে আছে জানতাম না। জানলে এখানে রাখতাম না। পারলে আমার জীবন দিয়ে ওদের জন্য যা যা করা লাগতো তাই করতাম। রাহিমা বেগম ভেতরে জ্বলে উঠলেন আর মনে মনে বলতে লাগলেন, আমি জানি তো, তাই তো তোমাদের জানাইনি। আমি আজকেই ওদের আমার বোনের বাড়ি পাঠিয়ে দিতাম, কিন্তু তার আগেই ওই মেয়েটা। দাঁড়া মেয়ে, তোর ব্যবস্থা আমি করছি। রাহিমা বেগম মুখে হাসি রেখে ফুটিয়ে বলে উঠল, যাক আলহামদুলিল্লাহ, তবে আর কি, এখন আমি চিন্তামুক্ত হলাম। মেহমিদ মর্নিং ওয়ার্ক শেষ করে উঠানে চেয়ারে বসল। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে। মেহমিদ সাহেলা বেগমের উদ্দেশ্য করে বলে উঠল, মা, আয়শাকে বলো তো আমাকে 1 গ্লাস ঠান্ডা পানি এনে দিতে। তখনই উপরের দিকে দৃষ্টি গেল মেহমিদের। দেখলো মাটি দৌড়ে দৌড়ে আসছে, আর পিছনে মেঘা বলছে, মাটি দৌড়াবি না বলছি, পড়ে যাবি। মাটি দৌড়ে গিয়ে মোশাররফ হোসেনের সামনে গিয়ে বসল। জেঠু আসসালামু আলাইকুম, আমি আরিফা জাহান মাটি। মাটির এমন চঞ্চলতায় মোশাররফ হোসেন হেসে ফেললেন। বললেন, এসো আমার কাছে এসে বসো। মাটি মুচকি হেসে মোশাররফ হোসেনের পাশে গিয়ে বসল। মোশাররফ হোসেন বললেন, তুমি হয়েছ আমার মায়ের মতো। মাটি ফিক করে হেসে দিয়ে বলল, আমার বাবা তো বলতো আমি নাকি দাদির মতো হয়েছি। আচ্ছা জেঠু, দাদি কেমন ছিলেন? আমি তো দেখিনি। মোশাররফ হোসেন বললেন, তোমার মতোই মিষ্টি, চঞ্চল আর মিশুক প্রকৃতির। ততক্ষণে মেঘা সবার সামনে উপস্থিত। মেঘা সবার সামনে এসে সকলকেই সালাম দিল। মোশাররফ হোসেন আর সাহেলা বেগম তাকে কাছে ডাকলেন। মেঘা সাহেলা বেগমের পাশে বসল। সাহেলা বেগম মাশা আল্লাহ বলে গলা থেকে চেন খুলে মেঘাকে পরিয়ে দিল। মেঘা তো পুরোই অবাক। এদিকে রাহিমা বেগমের গা জ্বলে উঠল মেঘাকে স্বর্ণের চেন পরিয়ে দিল বলে। মেঘা আমতো আমতো করে বলে উঠল, জেঠিমণি, এটা তো অনেক দামি চেইন, আমি এটা নিতে পারবো না। সাহেলা বেগম, দুরু বোকা মেয়ে, বড় মেয়ে হিসাবে এটা তোমার পণ্য, আর আমাকে লজ্জা পাওয়ার কিছু নেই, ঠিক আছে? মেঘা মাথা নাড়িয়ে মাথার সায় জানালো। মেঘার আজকে ভীষণ আনন্দ লাগছে। খুশিতে চোখের কোণে পানি জমে গেছে। কখনো মেঘা এত আদর পায়নি এই বাসায় আসার পর থেকে। সাহেলা বেগম বললেন, হয়েছে, আর দুঃখ করতে হবে না। মা বাবা মারা গিয়েছে তো কি হয়েছে, আরও 2জন মা বাবা আছে না? চলো তোমাদের পরিচয় করিয়ে দেই। ও হচ্ছে আমার বড় ছেলে মেহমিদ। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছে। এখন মাথায় ভূত চেপেছে, সে পুলিশে জব করবে। কত করে বলছি এইসব না করতে। ওর বাবার তো বড় একটা ব্যবসা আছে, ওটা সামলাতে, কিন্তু কে শোনে কার কথা। মেঘা এক নজর মেহমিদের দিকে তাকাতেই দেখতে পেল মেহমিদ আর মাটির আড্ডার আসর জমিয়ে ফেলেছে। এতক্ষণে মেহমিদ আর মাটির গল্প করতে করতে হাসি ঠাট্টায় মেতে উঠেছে। মাটি মেঘার সম্পর্কে মেহমিদকে কি যেন বলতেই মেহমিদ ভ্রু কুঁচকে মেঘার দিকে তাকালো। সাথে সাথে মেঘা থতমত খেয়ে মাটির দিকে তাকালো। সায়লা বেগম বললেন, আমার আরেকটা ছেলে আছে বুঝছো, নাম মাহিদ, এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। ওর মতো বাদর পৃথিবীতে আর একটাও খুঁজে পাবে না, বুঝেছো? সাহেলা বেগমের কথায় মেঘা বিনিময়ে সামান্য মুচকি হাসল। তখনই রহিমা বেগম বলে উঠলেন, মেঘা, যা তোর মেজো যেটা বাজার থেকে মাছ এনেছে ওগুলো কেটে দিয়ে আয়। মেঘা সোফা থেকে উঠতেই মেহমিদ বলে উঠল, মেঘা, রান্নাঘর থেকে আমার জন্য 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। সাথে সাথে মেঘা থমকে দাঁড়ালো। মেহমিদের সাথে কখনো কথা হয়নি। মেহমিদ যেভাবে বলল, যেমন জনম জনমে একে অপরকে চেনে। কি সুন্দর করে তুই তুই করে ফরমাস দিল। যাচ্ছি বলে রান্নাঘর থেকে পানি এনে দিল। তখনই রাহিমা বেগম আবারও বলে উঠলেন, পানি দেওয়া শেষ, এখন দাঁড়িয়ে না থেকে কাজে যা। তখনই মেহমিদ আবারও বলে উঠল, মেঘা, 2টো বরফের টুকরো এনে দে তো, পানি মোটেও ঠান্ডা না। মেঘা এবার মনে মনে বলতে লাগলো, আরে ইনি তো চরম ফাজিল। বাধ্য হয়ে মেঘা গ্লাস নিয়ে বরফের টুকরো আনতে গেল। তখন মেহমিদ সাহেলা বেগমের উদ্দেশ্য করে বলে উঠল, মা, তোমার বাদর ছেলে নাকি আমাদের গ্রামের রাস্তা ভুলে গেছে। সামনের রাস্তায় ঈদগার সামনে দাঁড়িয়ে আছে, বলল কাউকে পাঠিয়ে দিতে। সাহেলা বেগম, মাহিদ এইসব নাটক করছে বুঝছিস?
বাসার কাউকে খাটাতে এমন করছে। নিশ্চয় লাগেজ নিয়ে আসছে। ওকে বল ওর চালাকি আমরা ধরে ফেলেছি। যদি না চেনে তবে বল গুগল ম্যাপের সাহায্যে চলে আসতে। মেহমিদ বলল, তোমার আদরের ছেলে বলে কথা। বলেই ঠোঁট কামড়ে হাসলো। মাটি বলল, আচ্ছা মেহমিদ ভাইয়া, তোমার ছোট ভাই যে মাহিদ, উনি কি সত্যিই ফাজিল? মেহমিদ ভ্রু উঁচু করে বলে উঠল, অনেক ফাজিল। ওর থেকে সাবধানে থেকো। তোমার মতো পিচ্ছি মেয়েদের বোকা বানাবে খুব ভালোভাবে। মাটি মনে মনে বলতে লাগলো, এহ, আমার থেকেও ফাজিল নাকি? একবার এখানে পা রাখুক, তারপর আমিও এরে বোকা বানাবো। এই বলে মাটি উপরে চলে গেল। একটু পর মেঘা পানি নিয়ে আসতেই মেহমিদ বলে উঠল, আমি এখন পানি খাবো না, আমার জন্য এক গ্লাস কফি নিয়ে আমার রুমে আয়। এই বলে হন হন করে মেহমিদ উপরে চলে গেল। এদিকে বোকার মতো মেঘা দাঁড়িয়ে রইল। একটু পরে বাইক নিয়ে ফুল স্পিডে মাহিদ গেট পেরিয়ে উঠানে প্রবেশ করলো। মাথা থেকে হেলমেট খুলে বাইক থেকে নেমে রাহিমা বেগমকে জড়িয়ে ধরে বলে উঠল, কেমন আছো কাকিমা? শরীর ভালো, কাকা কেমন আছে? রাহিমা বেগম বলে উঠলেন, আরে ছাড় মাহিদ, রান্না করতে হবে। তোর কাকা উপরে আছে, যা দেখা করে আয়। মাহিদ, আগে ফ্রেশ হয়ে আসি, তারপর একে একে সবার সাথে দেখা করব। এই বলে শার্টের হাতা গুটিয়ে লাগেজ নিয়ে উপরে চলে গেল মাহিদ। উপরে গিয়ে নিজের জন্য একটা রুম বাছাই করে নিজের রুমে প্রবেশ করতে যাবে, তখনই কেউ বলে উঠল, এই বেটা, এই রুমে প্রবেশ করবি না। করলে আজকে রাতে তোর ঘাড় মটকে দেব। সাথে সাথে মাহিদের ভ্রু জোড়া কুঁচকে ফেলল। কার এত বড় সাহস? মাহিদের সাথে মজা নেই। মাহিদ লাগেজটা দরজার পাশে রেখে বলল, পেতনি ম্যাডাম, বুঝেছি, কিন্তু আমি ভীষণ দুঃখিত, আপনার কথা আমি রাখতে পারলাম না। আমি এই মুহূর্তে এবং এখনই রুমে প্রবেশ করব। আসেন তো, দেরি করেন না, এখনই এসে আমার ঘাড় মটকান। এই বলে মাহিদ শার্টের বোতাম খুলতে খুলতে সিঁড়ির দিকে আসছে। মাটির দেয়ালের পিছন থেকে তা দেখে চোখ বড় বড় করে ফেললো। আর মনে মনে বলতে লাগলো, এই ব্যাটা তো দেখি আসলেই ঘাড় তেরা। আর আমিও এটাকে এসেছি বোকা বানাতে। এখন আমাকে হাতে পেলে কি করবে? নিশ্চয় চাটনি বানিয়ে ফেলবে। ওরে মাটি, পালা। এই বলে মাটি দিল দৌড়। জুতার আওয়াজ শুনে মাহিদ ছাদের হাতা গুটিয়ে নিয়ে দৌড় লাগালো। আজকে সে ধরেই ছাড়বে, কিন্তু দুর্ভাগ্যবশত সিঁড়ির নিচে গিয়ে পেল না। ডান দিকে গেছে নাকি বাম দিকে গেছে, কিছুই আঁচ করতে পারল না। অযথা মাহিদ দাঁড়িয়ে না থেকে উপরে চলে গেল। এদিকে মেঘা কফি বানিয়ে ভয় এবং কিছুটা সংকোচ বোধ নিয়ে মেহমিদের রুমের দরজায় নক দিল। মেহমিদ ভেতর থেকে বলে উঠল, কাম ইন। মেঘা অনুমতি পেয়ে রুমের ভেতরে প্রবেশ করে টেবিলের উপর কফি রেখে বলল, মেহমিদ ভাইয়া, আপনার কফি। আমি এখন আসি। এই বলেই মেঘা চলে যেতে নিল। মেহমিদ বলে উঠল, আমি কি চলে যেতে বলেছি? মুহূর্তেই মেঘা থমকে দাঁড়ালো। মেঘা বলে উঠল, আমার কাজ আছে, রান্নাঘরে গিয়ে মাছ কাটতে হবে। মেহমিদ বলে উঠল, সেই সব নিয়ে আপনার ভাবতে হবে না। হঠাৎ মেঘার মেহমিদের বুকের ভেতরটা কেঁপে উঠল। তখন থেকে তুই তুই করে কথা বলছে, এখন আপনি আপনি করছে। ব্যাটার মতলব তো ভালো ঠেকছে না। যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। এই ভেবে মেঘা ফট করে মেহমিদের দিকে তাকালো। দেখলো মাত্রই শাওয়ার নিয়ে কালো টি শার্ট পরে বিছানায় বসে আছে। এক হাতে মোবাইল ফোন আর এক হাতে তাওয়াল নিয়ে চুল মুছছে। মেঘা তো পুরো হা হয়ে দেখছে। মেহমিদ ভ্রু কুঁচকে ফোন টিপছিল। মেঘার দিকে তাকাতেই মেঘা যেভাবে হা হয়ে তাকিয়ে আসে দেখে মেহমিদ ঠোঁট কামড়ে মুচকি হাসল। মেঘা মুগ্ধ হয়ে দেখছে। পর মুহূর্তেই বুঝতে পারল মেঘা হা করে তাকিয়ে আছে। থতমত খেয়ে চলে যেতে নিল। মেহমিদ বলে উঠল, বসেন ম্যাডাম, আপনার সাথে আমার কিছু কথা আছে। মেঘা ঘাটের এক পাশে বসে বলে উঠল, জি মেহমিদ ভাইয়া বলেন। মেহমিদ, কোন ক্লাস? মেঘা, ইন্টার সেকেন্ড ইয়ার। মেহমিদ, তো গ্রুপ চেঞ্জ কেন? মেঘা, আপনি জানতেন আমি সায়েন্সে ছিলাম। মেহমিদ, জি, এখন বলেন আর্টসে চলে আসলেন কেন? মেঘা, আসলে সায়েন্স নিয়ে পড়তে হলে গ্রুপিং সাবজেক্ট নিয়েও প্রাইভেট পড়া লাগে। পড়াশোনার একটু এক্সট্রা কেয়ার নিতে হয়। টাকা পয়সার একটু ব্যাপার আছে, কিন্তু এত কাজের চাপের পড়ার সময় পাই না। ঠিক মতো কলেজে যেতে পারি না, তাই গ্রুপ চেঞ্জ করে ফেলেছি। মেহমিদ, বুঝতে পেরেছি, কিন্তু আর্টস থেকে প্লাস তোলাটা কিন্তু কঠিন। আপনি যেই গ্রুপ নিয়ে পড়াশোনা করেন না কেন, ভালো মতো পড়াশোনা করতে হবে, নয়তো ভালো রেজাল্ট করতে পারবেন না। আর আপনি এত বলদ কেন শুনি? মেঘা এতক্ষণ সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনছিল,
কিন্তু লাস্টের কথায় মেঘা চোখ তুলে তাকালো। মেঘা বলল, আমি আবার কি করলাম? মেহমিদ, এই যে আপনি কেরিয়ারে এত সব সহ্য করেন। মেঘা অবাক হয়ে বলল, আপনি এত কিছু কিভাবে জানেন? মেহমিদ, কালকে আপনার লুকিয়ে খাবার নিয়ে যাওয়ার পরই বুঝেছি। মাটি বলার পর সব ক্লিয়ার হলো। মেঘা কিছু না বলে দীর্ঘ শ্বাস ফেলল। মেহমিদ বলে উঠল, শুধু দীর্ঘ শ্বাস নয়, প্রতিবাদও করতে হবে। কালকে সকালে আমার সাথে দেখা করবি, বুঝছিস? মেঘার গলা শুকিয়ে গেল। মেঘা বলে উঠল, হ্যাঁ, কেন? মেহমিদ, ফাইটিং শেখাবো। মেঘা, মেহমিদ, নয়, হ্যাঁ। মেঘা, ওরে বাবা, আমি পারবো না বলেই অসহায় ফেস বানিয়ে মেহমিদের দিকে তাকালো। মেহমিদ ভ্রু কুঁচকে বলে উঠল, না আসলে আমি রুম থেকে তুলে নিয়ে আসবো। এখন আমার রুম থেকে যেতে পারেন। বলে ল্যাপটপ নিয়ে বসে পড়লো। এদিকে মেঘার চোখ বড় বড় হয়ে গেল। বলে কি? মেঘা একটা ঢোক গিলে চলে যেতে নিলে পেছন থেকে মেহমিদ বলে উঠল, আর খবরদার রান্নাঘরের আশেপাশে যেন না দেখি। আয়শা অলরেডি মাছ কাটা শেষ করে ফেলেছে হয়তো। যদি আমার কথা অমান্য দেখি, মায়ের একটা মাটিতে পড়বে না। যা শুনে মেঘার অন্তরাত্মা কেঁপে উঠল। বলে কি, মেঘাকে নাকি মারবে? যেন আমি ওনার বিয়ে করা বউ। আমার জন্য এত দরদ কিসের? মেঘা বলে উঠল, আমি পারবো না এবং আপনার একটা কথাও শুনবো না। মেহমিদ বলে উঠল, তো আমার কথার বাইরে গিয়ে দেখান ম্যাডাম আপনি। মেঘা রেগে মেগে যেই চলে যেতে নিবে তখনই মেহমিদ এর রুমে মাহিদ প্রবেশ করলো। মাহিদ রুমে প্রবেশ করেই বলে উঠল, হাই ব্রো, হোয়াটসঅ্যাপ? মেহমিদ বলে উঠল, আলহামদুলিল্লাহ ভালো। কখন আসলি? মাহিদ, এই তো। এই বলে মেঘার দিকে চোখ পড়তেই বলে উঠল, হু আর ইউ? মেহমিদ বলে উঠল, ও হচ্ছে মেঘা, শাহিন কাকার মেয়ে। আর একজন আছে মাটি, তোর মতোই ফাজিল। মাহিদ, ও আচ্ছা তাই। শাহিন কাকার মেয়ে আছে, আমরা জানি না কেন? এতদিন কই ছিল? মেহমিদ রেগে বলে উঠল, জামাই বাড়ি ছিল, হইছে, এখন যা। মাহিদ মজার ছলে বলে উঠল, সেই জামাইটা বুঝি তুমি? মেহমিদ রেগে বলে উঠল, জাস্ট শাট আপ মাহিদ। মাহিদ ঠোঁটে আঙুল রেখে মিন মিন করে বলে উঠল, তোমার ঘর ছাড়া তো কোথাও দেখতে পারলাম না। এইদিকে মেঘা এদের ঝগড়া দেখে ফিক করে হেসে দিল। মেহমিদ রেগে চিৎকার করে বলে উঠল, গেট লস্ট। সাথে সাথে মেঘা আর মাহিদ মেহমিদের ঘর থেকে বেরিয়ে গেল। বারান্দায় এসে মেঘা আর মাহিদ হেসে কুটি কুটি। মাহিদ মেঘার উদ্দেশ্য করে বলে উঠল, ভাইয়াকে রাগাইতে আমার ভালোই লাগে, বুঝেছো? বাই দ্য ওয়ে, মাইন্ড করো নাই তো? আমি দুষ্টামি করলাম। মেঘা, আরে না, জেঠিমণি ঠিকই বলেছিল, তুমি আসলেই একটা ফাজিল। মাহিদ হাত বাড়িয়ে দিয়ে বলল, ফ্রেন্ডস। মেঘা হ্যান্ডশেক করে বলে উঠল, শিওর। মাহিদ, চলো নিচে যাওয়া যাক, আয়শা মাছ কুটতেছে, একটু মজা নিয়ে আসি। মেঘা বলে উঠল, না, আমি এখন যাব না। এখন আমি বান্ধবীর বাসায় যাব, কিছু নোট নিয়ে আসতে হবে, বুঝছো? মাহিদ, ওকে ঠিক আছে, বাই। এই বলে মেঘা ঘরে চলে গেল। মাহিদ সিঁড়ি ডেঙ্গিয়ে রান্নাঘরে গেল। মাহিদ রান্নাঘরে ঢুকেই আয়শা ওয়াক থু বলে একটা চেয়ার টেনে বসলো। আয়শা রণমূর্তি ধারণ করে বলে উঠল, মাহিদ ভাই, বমি কি আমার উপরে করে দিবা নাকি যত সব? মাহিদ দুঃখী দুঃখী ফ্রেশ করে বলল, আয়শা তুই মাছ কুটছিস? সি, কি আষ্টের গন্ধ, ভাবলেই গা গলিয়ে যায়। আয়শা, ফাজলামি করো না তো মাহিদ ভাই, জেঠিমণি ঠিকই বলেছে, তুমি আসলেই একটা ফাজিল। মাহিদ কপাল কুঁচকে বলে উঠল, আমার দুঃখ প্রকাশকে তুই ফাজলামি বলছিস জেরিন? তোর দুঃখে আমি ব্যতীত। তখনই পিছন থেকে মাটি বলে উঠল, আয়শা, যেহেতু উনি তোর দুঃখে ব্যতীত, তবে মনে হচ্ছে তোর বদলে উনি মাছ কেটে দিবে। তুই বরং উঠে আয়। কণ্ঠটা চিরপরিচিত হতেই ভ্রু কুঁচকে মাহিদ ফট করে মাটির দিকে তাকালো। আয়শা রেগে বলে উঠল, তোর বোনের কাজ চালাকি করে মেহমিদ ভাই আমাকে দিয়ে করাচ্ছে। কি ভেবেছে আমি কিছু বুঝি না? আমি মাকে আজকে সব বলবো। কিন্তু এদিকে কে শুনে কার কথা? মাহিদের এমন তাকানো দেখেই মাটি বুঝতে পেরেছে তাকে চিনে ফেলেছে। মেকি একটা হাসি দিয়ে দিল দৌড়। এবার মাহিদ তাড়াতাড়ি করে শার্টের হাতা গুটিয়ে চেয়ার ফেলে দৌড় মেরে মাটির পিছু নিল। মাটি দৌড়ে এসে একটা রুমের মধ্যে দরজা লাগাতে নিল। মাহিদ এসে এক হাত দিয়ে আটকিয়ে ফেলে। এদিকে মাটি ভয়ের চোটে ইতর বানর ইবলিশ অসভ্য কি বলছে নিজেই জানে না। মাহিদ রেগে গিয়ে ধাক্কা মারতেই মেঝেতে পড়ে গেল মাটি। সাথে সাথে উঠে দরজায় চিপায় গিয়ে লুকালো। তখনই দুটি শক্ত হাতে বেড়াজালে নিজেকে বন্দি পেল মাটি। মাটি জোরে বলে উঠল, এই আপনার সমস্যা কি, হ্যাঁ?
আমার দেয়ালের দুই সাইডের নিজের এমন থামবার মতো হাত রেখেছেন কেন? যেতে দিন বলছি। মাহিদ আফসোসের সুরে বলে উঠল, আমি তো এখন যেতে দিতে পারবো না। মাটি আমতো আমতো করে বলে উঠল, মানে কি মাহিদ, আসলে মানে কি বলো তো? সেই আমি আসার পর থেকে আমার পিছনে লেগেছো কেন বলো তো, কী সমস্যা? মাটি, নাউজুবিল্লাহ, কখন? আমি তো আপনাকে এই প্রথম দেখলাম এখন। মাহিদ রেগে বলে উঠল, আমার সাথে ইয়ার্কি করো? এক থাপ্পড়ে দাঁত ফেলে দিব। কেন, যখন রুমে ঢুকতেছিলাম তখন ভূত সেজে ভয় দেখাতে চাইছিলে না? আর যদি আমাকে এখন প্রথমেই দেখো তাহলে এতক্ষণ দৌড়ালে কেন? এখন কী সব বললে? ইতর বানর, অসভ্য! এই, তোমার সাথে আমি কি অসভ্যতামি করেছি? মাহিদের এমন বকাঝকায় মাটি কেঁদে ফেলল। কান্নার মাঝে হেঁচকি তুলে বলতে লাগলো, মেহমুদ ভাইয়া বলল আপনি নাকি খুব ফাজিল, ছোটদের বোকা বানাতে ভালোবাসেন, তাই আমি আপনাকে বোকা বানাতে চেয়েছিলাম। আমাকে যেতে দিন, আমি আর আপনার সামনে আসবো না। মাহিদ মাটির এমন বোকা বোকা কথা শুনে হাসতে ইচ্ছে হলো, কিন্তু নিজে যে সত্যি একটু ঝাঁঝালো কণ্ঠে করা শাসন করে ফেলছে বুঝতে পারে মাটির সামনে থেকে সরে গেল। মাহিদ বলে উঠল, ঠিক আছে যাও। মাটি ছাড়া পেতেই দৌড়ে চলে গেল। কিন্তু এতক্ষণ যাকে শাসন করলো সেই মেয়েটি কে? মাটি? মাহিদ নিশ্চিত হয়ে বলল, হ্যাঁ মাটি হবে হয়তো। পরের পর্ব পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ।